কিরে বল। সাফায়াতের গলার স্বর শুনে কেঁপে উঠল ধারা। লিয়া ধারাকে আশ্বস্ত করে বলল, মনে যা আসে বলে দাও, ভয় পেও না। লিয়ার কথায় ধারা সাহস পায়, চোখ বুজে ঢোক গিলে বলে, বাবাই, আমি এক কথায় উত্তর দিতে পারবো না। আর কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। আমি অবশ্যই বিবরকে ছাড়াও বাঁচতে পারবো না, এবং তোমাদেরকে ছাড়াও। কিন্তু সব বাচ্চাকে কি বাচ্চা বলে? যদি তোমাদের সাথে থাকি, দিন শেষে মনে পড়বে বিভোরের কথা। আমাকে নিরাপত্তা দিয়েছে ঝুঁকি নিয়ে, খেয়াল রেখেছে, আমাকে ভালোবাসে, আমিও ভালোবাসি। তখন কি নিজেকে একা মনে হবে না? ভালোবাসার মানুষ তো সবার আছে। এই যে তুমি আম্মুকে ছাড়া থাকতে পারো বাবা? পারো না তো। আম্মু যেদিন নানা বাড়ি থাকে সেদিন দেখি তো কেমন ছটফট করো। বাবাই, তোমাদের সম্পর্কটা হয়তো অনেক দিনের, আমারটা অল্প দিনের, কিন্তু ভালোবাসার পরিমাণ কি বেশি দিন আর কম দিনে মাপা যায়? যায় না। শামিক ভাইয়া, সাফায়েত ভাইয়া, তোমরা যতই ভাবিদের সাথে খারাপ ব্যবহার করো, আমি দেখেছি ভাবিদের ছাড়া কেমন অচল হয়ে পড়ো। তোমরা তো বুঝবে আমাকে। আর আর বিভোরের সাথেও শুধু থাকতে পারবো কিভাবে? আমি তোমাদের কত ভালোবাসি জানো না তোমরা? তোমাদের একেবারে ছাড়ার কথা আমি ভাবতেও পারি না। তোমাদের ছাড়া আমি বিভোরের সাথে সুখী হব না। মা বাবা থাকতেও কোনো সন্তান এতিম সেজে থাকতে পারে? প্লিজ বুঝো একটু, আমি দুটোই চাই। প্লিজ বাবাই। উপস্থিত সবাই থমকে যায়। ধারা ফোপাচ্ছে। বড়দের সামনে নির্ভয়ে জটিলতা ছাড়াই কি সুন্দর করে বলে দিল ভালোবাসার কথা। কি অসাধারণ যুক্তি তার। শেখ আজিজুর দমে যাওয়ার পাত্র নন। তিনি খ্যাক করে গলা পরিষ্কার করে বলেন, দাঁড়া, তুমি কি জানো বিভোরের ভাই তোমার ভাইকে আঘাত করেছিল? দুদিন হসপিটাল ভর্তি ছিল তোমার ভাই। লিয়া কথার মাঝে ফোড়ন কাটল। সেটা তো বিভোরের দোষ না, সে তো ভালো। সাফায়েত কটমট করে তাকায় লিয়ার দিকে। লিয়া সাফায়েতের আগুন দৃষ্টি অগ্রাহ্য করে আবারও বলল, আর দোষ আপনার ছেলেরও ছিল বাবা। সে খুঁজিয়েছিল, আর সেও আঘাত করেছে বিভোরের বাইকে। শেখ আজিজুর ছেলের বউয়ের জবাবে বিরক্তিতে কপাল কুঁচকে ফেলেন। এরপর বলেন, তাছাড়া বিভোরের পরিবারের সবাই তারাকে খুব নোংরা চোখে দেখে। ওই রকম পরিবারে কি করে দেবো আমার মেয়েকে? দাঁড়া আপত্তি করে বলো, বাবাই, বিশ্বাস করো, বিভোর থাকতে আমার কোনো অসম্মান হবে না। ও ওর পরিবারকে মানিয়ে নেবে। বাবাই, আমি বিভোরকে ভালোবাসি। ভাইয়া, আম্মু, আমি কতটা নির্লজ্জ হয়ে তোমাদের সামনে ভালোবাসার কথা বলতেছি বুঝো একটু। একটা মেয়ে এভাবে মা বাবার সামনে এসব কথা বলতে পারে? পারে না তো। আমি আমি পারতেছি। কতটা অসহায় হয়ে বলতেছি বোঝার চেষ্টা করো। আমি পরিবার আর বিভোর দুটোই চাই। ধারার আকুতির সামনে আজিজুর স্বামী সাফায়েত দুর্বল হয়ে পড়ে। কোনোভাবে ধারাকে কঠিনভাবে কিছু বলা যাচ্ছে না, মন মানছে না। যদি ধারা এভারেস্ট না যেত তাহলে হয়তো পারত, কিন্তু যখন সবাই শুনল ধারা এভারেস্ট থেকে আর ফিরবে না, তখন সবাই বুঝেছিল ধারা ছাড়া ওরা কেউ ভালো থাকবে না। ধারা সবার বুকের মধ্যখানে বসে রয়েছে। হারানোর বেদনা কতটা কষ্টদায়ক বোঝা হয়ে গেছে। তিবিয়া খাতুন করুণ স্বরে শেখ আজিজুরকে বলেন, মেয়েটা যা বলতেছে শুনো, কত কষ্ট করে বেঁচে ফিরেছে, কত যুদ্ধ করলো মৃত্যুর সাথে, এখনো কষ্ট পাবে কেন? বিভোর ছেলেটা তো দেখতে শুনতে ভালো। আর তুমি কি আজীবন মেয়েরে বাসায় রাখবা, বিয়ে দেবা না? যেখানে পুরো বাংলাদেশ জানে বিভোরের বউ তোমার মেয়ে, সেখানে অন্য কোথাও বিয়ে দেওয়াটা মানুষ খারাপ নজরে দেখবে। দাঁড়া আচমকা সোফা থেকে উঠে শেখ আজিজুরের পা ধরে বসে কেঁদে বলে, বাবাই, প্লিজ আমাকে কোনো অপশন দিও না বেঁচে থাকার। আমি দুটোই চাই, তোমাদের আর বিভোরকে। প্লিজ বাবাই। শেখ আজিজুরের পা ছেড়ে দুই ভাইয়ের পায়ে ধরে শব্দ করে। এরপর বলে, বড় ভাইয়া, মেজ ভাইয়া, প্লিজ। স্বামীক শাখায় দ্রুত লাফিয়ে উঠে পড়ে। এরপর ধারাকে তুলে স্বামীক বলে, সিদ্ধাতুল, পায়ে ধরতে কে বলছে? বাবাই কিছু বলতো। দেখ কেঁদে কেটে কি অবস্থা করছে চোখের। শেখ আজিজুর চিন্তায় মগ্ন। কি করবেন তিনি? বিভোরের পরিবারকে মানাতে পারছে না কিছুতেই। মেয়েকে পাঠাতেও মন সায় দিচ্ছে না। আবার মেয়েটা এত কাছে, রিকোয়েস্ট করছে। তারই মধ্যে লিয়া বলল, শুনেন বাবা, আপনি হচ্ছেন মেয়ের বাপ। আপনি চাইলে জোর করে মেয়েকে তার স্বামী থেকে দূরে রাখতে পারবেন, কিন্তু আমি না বলে পারছি না। বিচ্ছেদ সহ্য করতে না পেরে যদি আপনার মেয়ে সুইসাইড বেছে নেয়, তখন কি হবে? লিয়ার কথা ড্রয়িং রুমে বজ্রপাতের মতো কাজ করে। সবার চোখ গোল গোল হয়ে যায়। এটা তো মাথায় আসেনি কারো। দাঁড়া এমনিতেও খুব জেদি। সত্যি যদি এমন করে, শেখ আজিজুল লিয়াকে ধমকে ওঠেন,
তিব্বিয়া খাতুনের হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে লিয়ের কথা শুনে। তিনি স্বামীকে কড়া স্বরে বলেন, দেখো, আমার মেয়ের যদি কিছু হয় তোমাদের সিদ্ধান্তের জন্য আমি কি করব নিজেও জানি না। লিয়ের কথায় ভয় পেয়েছে বাপ ভাইও। দাঁড়া লিয়ের কথায় অবাক। সে কখনো সুইসাইড করবে না, ভাবেও নি। মৃত্যু এত সোজা নাকি? তবুও মুখ শক্ত করে বলো, আমি সুইসাইড করতে চাই না, কিন্তু যখন খুব কষ্ট হবে ভুলে ভুলে করে ফেলতেও পারি। শেখ আজিজুর থমকে উঠলেন। দাঁড়া, আর নেবি না এই নাম? কিসব আজে বাজে কথা? আমি তোর আবার বিয়ে দেব বিভোরের সাথে। বিভোরকে বল ওর পরিবার নিয়ে আসতে। লিয়া ফোরন কাটে। প্রথম তো ওরাই প্রস্তাব নিয়ে এসেছিল, এবার আপনারা যান। যেহেতু আপনাদের মেয়ে পালিয়েছিল, তো আপনাদেরই যাওয়া উচিত। কোনো পরিবারই পালিয়ে যাওয়া বউকে আবার ঘরে তুলে নিয়ে প্রস্তাব নিয়ে আসবে না। আমার বোন কি কোনো ছেলের সাথে পালাইছিল? বলল সাফায়েত। লিয়া শ্বশুরের দিকে তাকিয়ে জবাব দেয়, বিয়ের পরদিনই যদি আমি পালাইতাম, চিঠি দিয়ে যে বয়ফ্রেন্ডের জন্য পালাচ্ছি, আপনারা কি পরে মানতেন আমাকে? ওদের জায়গায় নিজেদের রেখে চিন্তা করেন, আপনারাও কিন্তু ওদের মতোই করতেন। আমার তো মনে হয় বেশি করতেন। শেখ আজিজুর লিয়ার উচিত কথাগুলো হজম করতে পারে না। মেয়েটা বেয়াদব, মুখের উপর কথা বলে, ইচ্ছে করে ঠাস ঠাস করে গালে দিতে কয়টা। নেতার মেয়ে হওয়াতে কিছু বলাও যায় না। আজীবনের আফসোস নেতার মেয়েকে ছেলের বউ করা। কিন্তু লিয়ে তো কথাই বলেছে। শেখ আজিজুর ড্রয়িং রুমের কিছুটা জায়গা জুড়ে মিনি কয়েক পায়চারি করেন। এরপর ছেলেদের উদ্দেশ্য করে বলেন, বিকেলে প্রস্তাব নিয়ে যাব, তৈরি থাকিস তোরা। দাঁড়া বাবার মুখে এমন কথা শুনে খুশিতে ঢলে পড়ে। স্বামী সাফায়েত দুজন ধরে। বোনের হাসি দেখে ওরা হেসে ফেলে। যদিও হার মানতে কষ্ট হচ্ছে, তবুও ধারার হাসির চেয়ে দামি কিছুই ছিল না। দুই ছেলেকে নিয়ে শেখ আজিজুর বিভোরের বাড়ির সামনে পৌঁছাতে ঝুম বৃষ্টি নামে। ইদানিং খুব বৃষ্টি হচ্ছে। গাড়ি থেকে নেমে দৌড়ে আসেন মেন রোডের সামনে। 7-5 ভেবে কলিং চাপেন আজিজুর। বাদল ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। আজ ছুটির দিন। সামিয়া অনেকবার বলেছে ঘুরতে বের হতে, বাদল যায়নি। তাই সামিয়া রাগ করে ঘরে বসে আছে। সামিয়ার রাগ ভাঙাতে অনলাইনে বিরিয়ানি অর্ডার দিচ্ছিল। তখনই কলিং বেলের আওয়াজ শুনে বেশ বিরক্ত হয়। ফোন রেখে আলস্য পায়ে হেঁটে এসে দরজা খুলে সাফায়েত ও স্বামীকে দেখে 180 ভোল্টের শক খায়। এরপর ব্যঙ্গ করে বলো, আরে নেউলের বাচ্চারা, মেঘের দিন সাপের গুহায় কি মনে করে? বাদলের কথা বলার কারণ দেখে স্বামীদের রক্ত গরম হয়ে আসে, তবে কন্ট্রোল করে নেয়। সাফায়েত রাগ সামলাতে পারে না, চোখ গরম করে বলে ফেলে, মুখ সামলিয়ে কথা বল। বাদল গলার জোর আরো দ্বিগুণ করে বলে, ওই, গলার সুর নামাইয়া কথা বল। এটা আমার বাড়ি, আমার এলাকা। শেখ আজিজুর সাফায়েতের পিঠে হাত রেখে ইশারায় থামতে বলে। এরপর বাদলকে বলে, বাদল, আমার ছেলেরা ঝগড়া করতে আসেনি, আমরা দরকারি কথা বলতে এসেছি তোমার বাবার সাথে। বাদল হাঁ করে শেখ আজিজুরের দিকে তাকায়। সে বিশ্বাস করতে পারছে না আজিজুর তুমি করে তাকে বলছে। কি জন্য মুখে এত মধু আজ? মনে হয় না বলবে তাকে। তাই বাদল ওদেরকে ড্রয়িং রুমে বসিয়ে সৈয়দ দেলোয়ারকে ডাকতে যায়। মিনিট 5-এর মধ্যে দেলোয়ার, লায়লা, বাদল, সামিয়া, কাজের মেয়ে এসে ভিড় জমায়। দেলোয়ার আজিজুরের সরাসরি বসে বলেন, কি সমস্যা, আমার বাড়িতে কেন? বাদলের শরীর রাগে ফুঁসে ওঠে, এমনভাবে কথা বলছে যেন ওরা ভিক্ষুক। শেখ আজিজুর ঠান্ডা স্বরে বলেন, শত্রুতা শেষ করে আত্মীয় হতে এসেছি। কথা শুনে বাদল কেসে উঠল। সামিয়া তীক্ষ্ণ চোখে তাকায় বাদলের দিকে। বাদলের এইরকম ইয়ার্কি একদম পছন্দ করে না সে। দেলোয়ার রসিকতা করে বলো, তাই নাকি? তা কিরকম আত্মীয়? শেখ আজিজুরের হাঁসফাঁস লাগছে, কিন্তু মেয়ের জন্য জেদ অহংকার একপাশে রাখতেই হলো। বলেন, বিভোর আর তারা বেশ কয়েক মাস যাবৎ একসাথে ছিল, ঢাকার ফ্ল্যাটেই ছিল। আমরা জানতাম না, কিছুদিন আগে জানলাম। আর এভারেস্ট থেকে যে আমার মেয়েও জয়ী হয়ে ফিরেছে সেটা আপনারাও জানেন হয়তো। ওরা দুজন একসাথেই ছিল, দুজন দুজনকে ভালোবাসে, একসাথে সংসার করতে চায় দুজন। আমার মেয়েটা খুব কান্নাকাটি করছিল আজ, তাই বাধ্য হয়ে আসতে হলো। আমরা চাইছি অনুষ্ঠান করে আবার বিয়ে দিয়ে আপনাদের ঘরে তুলে দিতে। দারা আর বিভোর একসাথে ঢাকার ফ্ল্যাটে ছিল শুনে বাদল এবং দেলোয়ারের মনে পড়ে বিভোরের ফ্ল্যাটে মেয়ে মানুষের জামা পাওয়ার কথা, মানে ধারার ছিল জামাটা। কথাটা মনে আসলেও দেলোয়ার হুঙ্কার দিয়ে বলে, কখনোই না, আমার ছেলে একা থাকতো,
আর যদিও একসাথে থেকে থাকে তাহলে এটা আপনার মেয়ের চাল। সে আমার ছেলেকে ফাঁসিয়ে একসাথে থেকেছে যাতে আমার বাড়িতে এসে ঢুকতে পারে। ভালো মেয়েরা কখনো কোনো ছেলের সাথে এক ফ্ল্যাটে থাকবে না। শাফায়েত ক্ষুব্ধ চেহারায় বলল, আমার বোনকে নিয়ে বাজে কথা বলবেন না। ওরা স্বামী স্ত্রী ছিল, থাকতেই পারে। আর আপনার ছেলে ফাঁসায়নি আমার বোনকে, তার কি গ্যারান্টি আছে? আপনার ছেলে মেয়ে খুন না, তার কি গ্যারান্টি আছে? সে আপনাদের না জানিয়ে বউ নিয়ে ফ্ল্যাটে উঠল কেন? বাদল আঙুল তুলে শাসিয়ে বলে, বুঝে শুনে কথা বল। এটা আমার বাড়ি, গেড়ে দেব মাটির নিচে। আমার ভাইকে নিয়ে বাজে কথা বলবি না। বিভোর কেমন আমরা জানি। শাফায়েত উঠে দাঁড়ায়, বাদলের মুখোমুখি হয়ে বলে, ধারা কেমন সেটাও আমরা জানি। বাদল তাল মিলিয়ে বলে, আমরাও জানি তোর বোন কেমন। বিয়ের রাতে বয়ফ্রেন্ডের জন্য পালাইছে, এখন কি বয়ফ্রেন্ড মানে নাই? আমার ভাইয়ের ঘাড়ে পড়ছে কেন? স্বামীত উঠে দাঁড়ায়, যথাসম্ভব গলার স্বর শান্ত রেখে বলার চেষ্টা করে, দাঁড়া, বয়ফ্রেন্ড ছিল না, ও মিথ্যা চিঠি লিয়েছিল, ট্রাভেলিংয়ের জন্য পালিয়েছে। বিশ্বাস না হলে আমার এলাকায় খোঁজ নিতে পারো। এলাকায় প্রায় সবাই জানে ওর বিয়ে ঠিক করলেই ও পালাতো। দেলোয়ার উঠে দাঁড়ান, বলেন, তাহলে তোমাদের কথায় মেয়ে মিথ্যাবাদীও? এমন মেয়েকে বাড়িতে আবার আনবো ভাবলে কি করে? আর এই যে আজিজুর সাহেব, আপনি আসতে পারেন। আমরা এমন ক্যারেক্টারের মেয়েকে বাড়ি আনবো না। ভদ্রভাবে বলছি, প্লিজ আসুন। অভদ্রতা দেখাতে চাইছি না। অপমানে শেখ আজিজুরের মুখ চুপসে যায়। এমনভাবে অপমানিত কখনো হননি। স্বামী নিজেকে আর কন্ট্রোল রাখতে পারেনি, লাথি দিয়ে সোফা টেবিল সরিয়ে দেয়। এরপর পায়ে গটগট আওয়াজ তুলে বেরিয়ে যায়। শাফায়েত শেখ আজিজুরকে ধরে নিয়ে বাইরে আসে। এবারের মুখও জীবনে হবে না প্রতিজ্ঞা করে। সৈয়দ লায়লা দেলোয়ারকে কঠোর স্বরে বলে, এমন না করলেও পারতে, বিভোর যদি শুনে কি হবে? দেলোয়ার মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলেন, তোমার ছেলে কি করবে? কিছুই না, আবেগে মেয়েটার সাথে থাকছে একসাথে, ভালোবাসলে বলতো না বিয়ের কথা? লায়লা সিসি করে ওঠেন, তোমার ছেলে সত্যি এমন করে থাকে তাহলে তুমি সাপোর্ট দিতে? সে আর আমি এত নোংরা মানসিকতার ছেলে জন্ম দেইনি যে একটা মেয়েকে ভালো না বেসে এর সাথে থাকবে, এরপর ঘরে তুলবে না। সামিয়া বলে, একটা মেয়ে কি বলছেন আম্মা? দাঁড়া তো ছোট ভাইয়ের বউ, ব্যাপারটা পজিটিভ নেওয়াই যায়। আর ছোট ভাই আমাকে বলছে আগামীকাল ঢাকা থেকে ফিরে বিয়ের কথা তুলবে। ছোট ভাই দাঁড়াকে ঘরে তুলতে চায়। সৈয়দ দেলোয়ার বিস্ফোরিত চোখে সামিয়ার দিকে তাকান, প্রশ্ন করেন, তুমি জানতে? সামিয়া শ্বশুরের চোখের দিকে তাকিয়ে উত্তর দেয়, জি আপা। আর ছোট ভাই পাগলের মতো ভালোবাসে দাঁড়াকে। দাঁড়া ছোট ভাইকে বাঁচিয়েছিল লাইফ রিস্ক নিয়ে। এসব কাল ফিরেই আপনাদের বলতো ছোট ভাই। বাদল থতমত খেয়ে যায়, কণ্ঠ নামিয়ে দেলোয়ারকে বলে, আব্বা, বিবর যদি এসে হাঙ্গামা করে?